আমরা ইতিমধ্যে পরমাণুর গঠন পড়েছি এবং আমরা জানি যে কোনো পদার্থ যে ক্ষুদ্রতম অংশের বারংবার পুনরাবৃত্তির ফলে তৈরি হয়েছে সেই ক্ষুদ্রতম অংশটি হচ্ছে পরমাণু। এবং এই পরমাণুকে যদি ভাঙা যায় তাহলে এখান থেকে দুটি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং দ্বিতীয় অংশটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকা ইলেকট্রন। আমরা আরো জেনেছি যে এই নিউক্লিয়াস সেটি হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট এবং এই যে ইলেকট্রন সেটি হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট। যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে মোট ধনাত্মক আধান এবং মোট ঋণাত্মক আধান একদম সমান, তাই এই দুটি আধান একে অপরকে প্রশমিত করে এবং মোটের ওপর কোনো একটি পরমাণু নিস্তরিত হয়। এখন কোনো উপায়ে যদি কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় বা কমিয়ে দেওয়া যায় তখন কি ঘটবে? তখন সেই পরমাণুটি একটা বিশেষ অবস্থা লাভ করবে। যে অবস্থায় কি হবে? যে অবস্থায় তার ইলেকট্রনের সংখ্যাটা বেশি হবে, কিংবা এমনও হতে পারে যে তার ইলেকট্রনের সংখ্যাটা কমে গেল। ইলেকট্রনের সংখ্যা কমে যাওয়ার অর্থ হচ্ছে যে তার মধ্যে ধনাত্মক আধানের সংখ্যা বেশি হবে। এই দুটি অবস্থা, ইলেকট্রন বেশি থাকার অবস্থা কিংবা প্রোটন বেশি থাকার অবস্থা, এই অবস্থা দুটিকে বলা হয় পদার্থের তড়িতাহিত অবস্থা। এই তড়িতাহিত অবস্থায় কোনো একটা পদার্থে যে আধান থাকে সেই আধান যদি কোনো একটা নির্দিষ্ট অংশে আবদ্ধ থাকে এবং কোথাও নড়াচড়া না করতে পারে তাহলে সেই ধরনের আধানকে বলা হয় স্থির তড়িতাধান বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবারে এই আধান, অর্থাৎ যে আধান স্থির অবস্থায় আছে সেই আধান তার চারিপাশে যে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ সেই আধানের যে প্রভাব তার চারিপাশে কিভাবে বিস্তার লাভ করবে, সেই প্রভাব এর মান কি হবে, তার অভিমুখ কি হবে, কিভাবে আমরা সেই প্রভাব পরিমাপ করব, মূলত এই ব্যাপারগুলোই এই স্থির তড়িৎবিদ্যায় আলোচনা করা হয়। এই আলোচনা শুরু করার আগে আমাদেরকে আর একটা বিশেষ জিনিস জানতে হবে, বিশেষ সূত্র জানতে হবে, যেটার নাম হচ্ছে কুলম্বের সূত্র বা কুলম্বস ল। কুলম্বস ল ব্যাপারটা কিরকম? আমরা জানি যে যদি দুটি সমপরিমাণ আধান থাকে তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, কিন্তু যদি দুটো বিপরীত আধান থাকে তাহলে তারা একে অপরকে আকর্ষণ করবে। এবারে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপ প্রথম করেছিলেন বিজ্ঞানী কুলম্ব 1777 খ্রিস্টাব্দে। তিনি তার এই বিখ্যাত সূত্র অর্থাৎ কুলম্বের সূত্রে জানান যে যদি দুটি বিন্দু তড়িতাধান থাকে তাহলে এই দুটো বিন্দু তড়িতাধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটি
আধান দুটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এফ এফ হচ্ছে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল, তারা তাদের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, এবং এই ক্রিয়াশীল বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার এই দুটো শর্তকে যদি একসাথে লেখা হয় তাহলে আমরা কি পাবো? এফ সমান সমান সাম কনস্ট্যান্ট সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে বলা হচ্ছে কুলম্বস ল। এই ফর্মুলার সাহায্যে কি জানা যায়? এই ফর্মুলার সাহায্যে দুটো বিন্দু আধান, দুটো বিন্দু স্থির তড়িৎ আধান একে অপরকে কি বলে আকর্ষণ কিংবা বিকর্ষণ করছে সেটা জানা যায়। এই সূত্রের দিকে যদি আমরা দেখি যে F ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এই সূত্রটা কিন্তু এর আগে আমরা যে পড়েছি মহাকর্ষ সূত্র, অর্থাৎ F ইকুয়ালস টু জি M1 M2 বাই আর স্কোয়ার, এর সাথে কিন্তু একই রকম, একদম মানে এই সূত্র দুটির রূপ একের সাথে অপরের একদম আইডেন্টিক্যাল বা সমান। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে পদার্থের ভর যেমন একটা বিশেষ ধর্ম, একটা পদার্থের বিশেষ ধর্ম, ঠিক একই রকমভাবে তড়িৎ আধান সেটাও কিন্তু পদার্থের একটা বিশেষ ধর্ম। এবং কোনো বস্তুর ভর দুটি বস্তুর মধ্যে একটা আকর্ষণ বলের জন্য দায়ী। একই রকমভাবে কোনো বস্তুর আধান দুটো বস্তুর মধ্যে একটি ক্রিয়াশীল বলের জন্য দায়ী, কিন্তু হ্যাঁ, সেই বলটা আকর্ষণ হতে পারে কিংবা বিকর্ষণ হতে পারে, সেটা নির্ভর করে আধানের মানের উপরে। আধানের মান যদি দুটি সমান হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ কাজ করবে, এবং আধানের মান যদি অসমান হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ কাজ করবে। এবারে এই কুলম্বের সূত্রটিকে আমরা ভেক্টর আকারেও লিখতে পারি, এবং সেটা লিখে দেখানোটাই ভালো হবে, তার কারণ আমাদের ভেক্টর রূপটা বেশি দরকার হয়, আমরা ভেক্টর রূপ নিয়েই কাজ করবো এর পরে। তো ভেক্টোরিয়ালি আমরা কিভাবে দেখাতে পারি? আমি মনে করি এরকম দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর মধ্যে একটা দূরত্ব আছে, সে এই বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে বি বিন্দু। যে কোনো একটা মূল বিন্দু আমি নিয়ে নিলাম ও। এবারে এই ও বিন্দু থেকে এ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে R1, এবং ও বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে R2। এ থেকে বি বিন্দুর দূরত্ব আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে লিখতে পারি, সাইনটা দিয়ে দিই, R1 2। তো আমি মনে করি এ বিন্দুতে Q1 পরিমাণ আধান আছে, বি বিন্দুতে Q2 পরিমাণ আধান আছে। তাহলে Q1 আধান Q2 এর ওপরে যে পরিমাণ বল প্রয়োগ করে সেই বলের মান যদি F21 হয়, তবে F21 ইজ ইকুয়াল টু কত হবে? F21 ইজ ইকুয়াল টু হবে সাম কনস্ট্যান্ট Q1 Q2 বাই R12 তার স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। যেখানে R12 ক্যাপটা কি? যেখানে R12 ক্যাপ হচ্ছে
R12 অভিমুখে একক ভেক্টর। তো আমরা জানি যে একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টর শুধুমাত্র একটি নির্দিষ্ট দিক নির্দেশ করে এবং যার মান 1। যেহেতু তার মান 1 সেজন্য এটি একক ভেক্টর। এবং একক ভেক্টরের সিগনিফিকেন্স বা তাৎপর্য হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট দিক নির্দেশ করছে। তো এই সমীকরণটিতে আমরা দেখতে পাচ্ছি F21 হচ্ছে Q1 আধানের জন্য Q2 আধানের উপর যে বল ক্রিয়া করছে। এবার সেই বলটি ঠিক কোন দিকে কাজ করছে? সেই বলটি কাজ করছে R12 বরাবর। সেজন্য এই সমীকরণটিকে আমরা R12 এই ইউনিট ভেক্টর দিয়ে গুণ করেছি। অর্থাৎ এখানে F একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এই অংশটুকু যদি বাদ দিই তাহলে এই R12টাও একটা ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ এই সমীকরণের দুটো দিকই কিন্তু ভেক্টর। আবার R12 এর যে সংজ্ঞা অর্থাৎ একক ভেক্টরের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে আমরা জানি R12 is equal to R12 ভেক্টর বাই mod of R12। অর্থাৎ কোনো একটি ভেক্টরকে তার মডিউলাস দিয়ে ভাগ করলে আমরা কিন্তু একক ভেক্টরটি পেয়ে যাই। এবারে এই মানটা আমরা খুব সহজেই এখানে বসাতে পারবো এবং এই মানটা বসালে আমরা কি পাবো দেখি। F21 is equal to C into Q1 Q2 by R12 square into R12 by mod of R12 অথবা F21 equals to C Q1 Q2 by R12। এখানে স্কোয়ার আছে এবং এখানে R12 এর মড দেওয়া আছে, তার মানে এটা জাস্ট একটা নাম্বার এবং এই নাম্বারটা গুণ করলে এটা কিউব হয়ে যাবে। তাহলে R12 কিউব ইন্টু R12। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে F21 মানে হচ্ছে Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল। এবং যদি আমরা উল্টোটা করি অর্থাৎ Q2 এর জন্য Q1 এর উপরে ক্রিয়াশীল বল বের করতে যাই তাহলে কি হবে? তাহলে আমরা দেখব যে আমার মূল সমীকরণটা একই রকম থাকবে এবং শুধু আমাকে 1 এবং 2 এই যে সাফিক্সগুলো আমরা লিখেছি আমরা তার সাফিক্সগুলোর জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো। অর্থাৎ 1 এর জায়গায় 2 লিখব এবং 2 এর জায়গায় 1 লিখব। সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে যদি Q2 এই আধানটি Q1 এর উপর কি পরিমাণ বল দিচ্ছে, Q2 এর জন্য Q1 এর উপর ক্রিয়াশীল বলের পরিমাপ কত হবে? সেটা হবে হচ্ছে F12 is equal to C into Q1 Q2 by R21 cube into R21 vector। এবং আর একটা জিনিস এখান থেকে পরিষ্কার, সেটা হচ্ছে R12 is equals to minus R21, তাই তো? যদি এই সমীকরণটি সত্যি হয় তাহলে আমরা লিখতে পারি F21 is equal to minus F12। এই সূত্রটাকে আমরা বলছি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কেন ভেক্টর রূপ বলছি? তার কারণ হচ্ছে F একটা ভেক্টর রাশি, ক্রিয়াশীল বল আমরা জানি বল একটা ভেক্টর রাশি। তো বল যেহেতু একটা ভেক্টর রাশি সেই জন্য আমরা এই গোটা সমীকরণটাকে ভেক্টরের আকারে লিখছি।
আবার আমরা আর একটু সুন্দর করে এই সমীকরণটিকে লিখতে পারি। সেটা কিরকম হবে? সেটা হবে হচ্ছে, আমরা যে ত্রিভুজ সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি সেটা কি? আমরা জানি ত্রিভুজ সূত্রটা হচ্ছে R1 প্লাস R12 ইজ ইকুয়াল টু হচ্ছে R2। তাহলে এখান থেকে আমরা R12 এর মান বের করতে পারি। R12 ইজ ইকুয়াল টু হচ্ছে R2 মাইনাস R1। তাহলে R2 মাইনাস R1 এই ভ্যালুটা আমরা এই সমীকরণে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি। এখানে R12 আছে, যদি এখানে R12 এর ভ্যালুটা বসাই তাহলে কি পাবো? তাহলে পাবো F21 ইজ ইকুয়াল টু C ইন্টু Q1 Q2 বাই R12 তার কিউব। তার মানে আমরা এখানে লিখতে পারি R2 মাইনাস R1 তার কিউব ইন্টু R2 মাইনাস R1 উইথ ভেক্টর সাইন। এই সর্বশেষ যে সমীকরণটা আমরা পেলাম, এটা হচ্ছে কুলম্বের সূত্রের সবচেয়ে সাধারণ ভেক্টর এক্সপ্রেশন। এবারে এই সমীকরণের থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে Q1 Q2 R এবং F এই প্রত্যেকটা রাশি আমাদের জানা রাশি, এবং এই প্রত্যেকটা রাশির একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। এবারে আমরা যদি সেই সংজ্ঞাগুলোকে বসাই, এবং বসালে আমরা এই সমীকরণ থেকে কিন্তু C অর্থাৎ এই যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা নিয়েছি, এই ধ্রুবকের মান আমরা গণনা করতে পারি। এবং দেখা যায় যে SI পদ্ধতিতে এই C এর মানটি হয় 1/4πε0, যেখানে ε0 সেই মাধ্যমের, অর্থাৎ যে মাধ্যমে আধান দুটি রাখা আছে সেই মাধ্যমের একটা বিশেষ ধর্মকে নির্দেশ করে, যে ধর্মের নাম হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা। তড়িৎভেদ্যতাকে এপসাইলন দিয়ে সূচিত করা হয়। ε0 এর অর্থ হচ্ছে এই অক্ষরটি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতাকে নির্দেশ করে, অর্থাৎ ε0 ইকুয়ালস টু হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবারে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে আমরা কি বুঝি। ইতিমধ্যে আমরা কুলম্বের সূত্র পড়েছি এবং আমরা দেখেছি কুলম্বের সূত্রে আমরা ε0 নামের একটা বিশেষ সাংকেতিক চিহ্ন পেয়েছিলাম, যার অর্থ হচ্ছিল শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ε0 ইকুয়ালস টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখন প্রশ্ন হচ্ছে এই তড়িৎ ভেদ্যতাটা কি? তড়িৎ ভেদ্যতা হচ্ছে কোনো একটি মাধ্যমের একটা বিশেষ ধর্ম যেটা নির্দেশ করে সেই মাধ্যমে একটা তড়িৎ ক্ষেত্র কত সহজে বিস্তার লাভ করতে পারে। বা অন্যভাবে বললে আমরা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী হবে সেটা নির্ভর করে মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপরে। সুতরাং তড়িৎ ভেদ্যতা এটি কিন্তু একটি মাধ্যমের ধর্ম, অর্থাৎ আধানগুলো যে মাধ্যমে আছে
সেই মাধ্যমের একটা বিশেষ বৈশিষ্ট্যকে বলা হচ্ছে তড়িৎভেদ্যতা। এবং এই যে এপসাইলন জিরো আমরা লিখেছি, এপসাইলন জিরো দেওয়ার অর্থ হচ্ছে এটি শূন্য মাধ্যমের কিংবা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতাকে বোঝাচ্ছে। যদি শূন্য বা বায়ু মাধ্যমের পরিবর্তে অন্য কোনো মাধ্যম নেওয়া হয় তাহলে তার তড়িৎভেদ্যতাকে লেখা হয় শুধু এপসাইলন দিয়ে। এবং এই এপসাইলন এবং এপসাইলন নট এই দুইয়ের যে অনুপাত তাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি, কে ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, কে ইকুয়ালস টু আমরা লিখি হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। এবং এই কে কে আবার অনেক সময় এপসাইলন আর দিয়েও লেখা যেতে পারে। অর্থাৎ যদি আমরা এসআই তে লিখি তখন আমরা কি লিখবো, এসআই ইউনিটে এপসাইলন আর ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন জিরো, বা এখান থেকে আমরা লিখতে পারি এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন জিরো এপসাইলন আর। তো এই কে কে অর্থাৎ এই কে কিংবা এই এপসাইলন আর একে বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কিংবা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কে বা এপসাইলন আর এটি কিন্তু একটি ধনাত্মক সংখ্যা। কে একটি ধনাত্মক সংখ্যা। এবারে আমরা কুলম্বের সূত্র থেকে লিখতে পারি এফ ইকুয়ালস টু, মনে করি যে দুটি আধান আছে এবং সেই আধান দুটো বায়ু মাধ্যমে আছে, তাহলে এই ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কি হবে, এফ ইকুয়ালস টু 1/4 এপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটি আমরা লিখলাম বায়ু মাধ্যমের ক্ষেত্রে। এবারে বায়ু ছাড়া যদি অন্য কোনো মাধ্যম আমরা চিন্তা করি যেখানে আধান দুটোকে রাখা আছে, এরকম ভাবে ভাবা যেতে পারে যে দুটো আধান আছে, সেটাকে প্রথমে বায়ুতে ছিল, তারপরে সেই দুটো আধানকে ধরে জলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে কি হলো, মাধ্যমটা পরিবর্তিত হলো। এবার মাধ্যমটা পরিবর্তিত হলে কি হবে, মাধ্যম পরিবর্তিত হলে মাধ্যমের যে তড়িৎভেদ্যতা সেটা পরিবর্তিত হবে, এবং সেটা যদি পরিবর্তিত হওয়ার অর্থ আধান দুটির মধ্যে যে ক্রিয়াশীল বল সেই বলটাও কিন্তু পরিবর্তিত হবে। সুতরাং বায়ু মাধ্যম ছাড়া যদি আমরা অপর কোনো মাধ্যম নিই তাহলে অপর মাধ্যমে আমরা কি লিখতে পারবো, অপর মাধ্যমে আমরা লিখব এফ ড্যাশ লিখি, কারণ চেঞ্জ হয়ে গেছে, ইকুয়ালস টু 1/4 এপসাইলন জিরোর বদলে আবার আমরা লিখব এপসাইলন 0 ইন্টু কে, কারণ কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে মানে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন 0। যদি আমরা কে এর ভ্যালুটা এখানে বসাই তাহলে এপসাইলন 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু এপসাইলন পড়ে থাকবে। এবং এপসাইলনটা কি, এপসাইলনটা হচ্ছে ওই নির্দিষ্ট মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে দুটো ভিন্ন মাধ্যমে একই জোড়া আধানের ওপরে ক্রিয়াশীল বল কত হচ্ছে সেটা নির্ণয় করছি, এবং এখানে আর একটা জিনিস চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে আধান দুটির মধ্যে দূরত্ব। তাহলে এখন আমরা যদি এফ আর এফ ড্যাশের অনুপাত নিই তাহলে কি হবে, এফ বাই এফ ড্যাশ ইকুয়ালস টু হবে হচ্ছে, যদি মান বসাই এটা কাটাকাটি চলে যাবে, এফ বাই এফ ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে।
ক্যালকুলেশনটা খুব সিম্পল বলে করলাম না, মানে এই এফ এবং এই এফ ড্যাশে যদি আমরা অনুপাত নিই তাহলে দেখব এই রাশিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 1/4πε0 এবং এখানে 1/4πε0 কে আছে, এই দুটো রাশি থেকে শুধুমাত্র কে পড়ে থাকবে। তো এখান থেকে আমরা কে এর একটা বিকল্প সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে কে সমান সমান কি লিখতে পারি আমরা, না কে সমান সমান হচ্ছে এফ বাই এফ ড্যাশ। তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে বায়ু মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, বায়ু মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল ডিভাইডেড বাই অপর মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, নির্দিষ্টর বদলে যদি আমরা একই লিখি, একই দূরত্বে অবস্থিত আধানের মধ্যে ক্রিয়াশীল বল। এইবারে যেটা আমরা অলরেডি বলেছি যে কেটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, তার মানে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যমে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল পরিমাপ করা যায়, তাহলে দেখা যাবে শূন্য মাধ্যম অপেক্ষা অন্য মাধ্যমে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিন্তু কম হবে। অর্থাৎ বায়ু শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যম এবং কিংবা বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সর্বাধিক যদি আমরা আধান বদলে দিই তাহলে যেটা হবে, আধান বদলে দিই না, যদি আমরা মাধ্যম বদলে দিই তাহলে কি হবে, মাধ্যম বদলে দিলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল তার পরিমাণ কমে যাবে। স্থির তড়িতাধান সম্বন্ধে আরো দুটো গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের জানা প্রয়োজন, তার একটা হচ্ছে যে তড়িতাধান সবসময় কোয়ান্টাইজড। এখন প্রশ্ন হচ্ছে কোয়ান্টাইজড মানে কি, সেটা একটু বলি। যে আমরা জানি যে কোনো পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসেও ঠিক সেই সংখ্যক প্রোটন থাকে, এবং এটাও জানি যে একটা ইলেকট্রনের আধান এবং একটা প্রোটনের আধান এদের মান কিন্তু সমান, কিন্তু এদের চিহ্ন আলাদা। ইলেকট্রনের আধান ঋণাত্মক এবং প্রোটনের আধান ধনাত্মক। পরীক্ষার দ্বারা আরো প্রমাণ করা গেছে যে একটা প্রোটন বা একটা ইলেকট্রন এর যে আধান, এর এই আধানের পরিমাণ অর্থাৎ E equals to 1.6 into 10 to the power minus 19 কুলম্ব, এই পরিমাণটাই হচ্ছে সবচেয়ে কম নেগেটিভ আধানের পরিমাণ। একই রকম ভাবে প্রোটনের ক্ষেত্রেও যেহেতু মানটা সেম, তার মানে আমরা বলতে পারি যে এই আধানটি হচ্ছে সবচেয়ে কম আধান যেটা প্রকৃতিতে থাকতে পারে। একটা ইলেকট্রনের নেগেটিভ আধান অপেক্ষা কম নেগেটিভ আধান কিংবা একটা প্রোটনের পজিটিভ আধান অপেক্ষা কম পজিটিভ আধান প্রকৃতিতে থাকা সম্ভব নয়। অর্থাৎ কোনো একটা পদার্থে যদি মোট আধান কিউ হয় তাহলে সেই কিউকে আমরা লিখতে পারি একটি ইলেকট্রনের আধান ইন্টু এন, যেখানে এন যে কোনো একটি পূর্ণ সংখ্যা, সেটা 1 2 3 4 যাই হোক না কেন। সুতরাং আধান সবসময় একটা ইলেকট্রনের আধান তার সরল গুণিতক আকারে থাকে,
এই ঘটনাটাকেই বলা হয় আধানের কোয়ান্টায়ন, এবং আধানকে সেজন্য বলা হয় একটা কোয়ান্টাইজড রাশি। এবার আরেকটু যদি আমরা ইলাবোরেট করি, তো ধরি যে যে কোনো একটা পরমাণু আছে, সেই পরমাণুর মোট আধান হচ্ছে Q1, তো সেই পরমাণুতে N1 সংখ্যক প্রোটন আছে, তো প্রোটনের মোট আধান কত হবে? N1 ইন্টু E, এবং N2 সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনের জন্য মোট আধান কত হবে? N2 ইন্টু মাইনাস E, তাহলে মোট আধান কত হবে? মোট আধান হবে হচ্ছে N1 মাইনাস N2 ইন্টু E। সুতরাং মোট আধান সবসময় E এর গুণিতক হবে, অর্থাৎ একটা বস্তুতে যে পরিমাণ আধানই থাকুক না কেন, সেই আধান সবসময় একটি ইলেকট্রনের আধানের গুণিতক হবে। এবারে ইলেকট্রনের যে মান, সেই মানটাই কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কিন্তু এই N1 N2 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। অর্থাৎ একটা পদার্থে যতই ইলেকট্রন থাকুক না কেন, সেটা সবসময় একটি ইলেকট্রনের সংখ্যার গুণিতক হবে, এবং সেই গুণিতকটা সবসময় পূর্ণ সংখ্যা হবে, কখনো ভগ্নাংশ হবে না বা অন্য কোনো কিছু হবে না। এই জন্যই বলা হয় আধান কোয়ান্টাইজড, অর্থাৎ আধানকে সবসময় একটি ক্ষুদ্রতম মানের সরল গুণিতক হিসেবে প্রকাশ করা সম্ভব। এবং দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে তড়িতাধান সংরক্ষিত, অর্থাৎ একটা বিচ্ছিন্ন সিস্টেমে মোট তড়িতাধান, অর্থাৎ মোট পজিটিভ তড়িতাধান এবং মোট নেগেটিভ তড়িতাধান কিন্তু সংরক্ষিত থাকে, অর্থাৎ মোট আধানের পরিমাণটা কিন্তু অপরিবর্তিত থাকে। যেমন আমরা এর আগে কিছু এক্সপেরিমেন্ট দেখেছি, স্থির তড়িৎ যখন পড়েছি কোনো ক্লাসে, তখন আমরা দেখেছি যে একটা দণ্ডকে যদি পশম দিয়ে ঘষা হয়, একে যদি পশম দিয়ে ঘষা হয়, তাহলে কি হয়? তাহলে দেখা যায় যে এই পশম থেকে ইলেকট্রন এবোনাইটে পরিবাহিত হয়, এবং পশম থেকে ইলেকট্রন যদি এবোনাইটে পরিবাহিত হয়, তার অর্থ হচ্ছে যে পশমে ইলেকট্রনের সংখ্যা কমে গেল, তাহলে পশম ধনাত্মকভাবে আহিত হলো, এবং এবোনাইটে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, তাই এবোনাইট কি হয়? ঋণাত্মকভাবে আহিত হলো। এবার দেখা যায় যে পরিমাণ ইলেকট্রন পশম থেকে বেরিয়েছে, ঠিক একই পরিমাণ ইলেকট্রন এবোনাইটে এসে ঢুকেছে। অর্থাৎ এই যে সিস্টেমটা, অর্থাৎ পশম এবং এবোনাইট মিলে যে সিস্টেমটা তৈরি করেছে, সেই সিস্টেমে মোট তড়িতাধান কিন্তু পরিবর্তিত হয়নি, মোট তড়িতাধানের সংখ্যা সংরক্ষিত থেকেছে। এটাকেই বলা হয় আধানের সংরক্ষণ সূত্র। যে কোনো নিউক্লিয় বিক্রিয়া বা যে কোনো রাসায়নিক বিক্রিয়া এমনভাবে ঘটে যে সেই বিক্রিয়ায় কিন্তু সবসময় মোট আধানের সংখ্যা সংরক্ষিত থাকে। তাহলে এই দুটো জিনিস আমাদের মনে রাখা দরকার। সেটা হচ্ছে এক হচ্ছে তড়িতাধান কোয়ান্টাইজড, তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যার সরল গুণিতক আকারেই শুধুমাত্র তড়িতাধান পাওয়া সম্ভব, এবং দ্বিতীয় হচ্ছে তড়িতাধান সংরক্ষিত, অর্থাৎ একটা বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে তার যে মোট তড়িতাধানের যে বীজগাণিতিক সমষ্টি, সেইটা সবসময় ধ্রুবক, সবসময় সংরক্ষিত।